মেয়ে, আমার মেয়ের যেটা আমি ভেরি ফর্চুনেট অ্যাটলিস্ট একাডেমিক্যালি, হ্যাঁ। তো সেখানে আর একটা যেটা আছে হচ্ছে যে আমরা যখন সে ক্লাস 4-5 ওই সময় যদি না খেলো, ওই লেট ব্লুমার্স খুব কম হয়। যারা যে career বানাতে ফর এভরি বিরাট কোহলি, ফর এভরি সচিন, lakhs and lakhs who are probably on the streets today, ঠিক আছে? তো সেই জন্য আইডেন্টিফাই করা যে এই রাস্তায় কিছু হবে না, এটা আপনি ডিসাইড করবেন। এইটা চলে এলো, তখনই আমি ডিসাইড করলাম কি না এই ফিটজি এবং এর কিন্তু তুমি ইম্প্যাক্টটা দেখবে 10-এ। ইন্ডিয়াতে যদি তুমি পড়াশোনার লেভেলগুলো দেখো, ক্লাস 10 বা ক্লাস 12 তার পিছনে দুটো রিজন আছে। একটা হচ্ছে যে জেইতে যারা ভালো হয় তারা টু আ লার্জ এক্সটেন্ট ইনফ্লুয়েন্সড বাই তোমার টিউশন বা এই কোচিং ক্লাস, কম্পারেটিভ কোচিং ক্লাস, সেগুলো जॉब है बैंकिंग स्कूल जॉब है मेरा बेसिकली स्कूलिंग टीचिंग जॉब है এইটা হচ্ছে মানে এখানে ডিফারেন্স। मतलब ছেলে স্টুডেন্টরা আছে যা এনআইটি থেকে না নর্মাল গ্রাজুয়েশন নর্মালি জি কলেজ থেকে করছে, আইএম থেকে না নর্মাল এমবিএ কলেজ। তাহলে এই লেভেল অফ স্টুডেন্ট ওরা যদি একটা মনে সাকসেস, আমি হতে পারে ওইরকম ব্যাকগ্রাউন্ড থেকে নেই, তাহলে ওই রকমই সাকসেস পেতে গেলে মানে একটা এমএনসি মে চাকরি করা, সাকসেসফুল লাইফ ইভেন দো দে আর নট বিলং টু দ্যাট ফ্যামিলি। তো এটা কি পসিবল? অ্যাবসলিউটলি পসিবল। দুটো তিনটে জিনিস মানে এটা কিভাবে বেরিয়েছিল যে 50% আইআইটি বোম্বের ছাত্ররা চাকরি পায়নি। এটা মোটামুটি 50% অন ক্যাম্পাস 50% না হলে ক্যাম্পাসিং এ বসে 36 বা 32 বার করতে হয়। ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, আজকে আবার নিউ এপিসোডে আমরা চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছেন অরিন্দম স্যার, অরিন্দম চন্দ্রা, অ্যান্ড উনি একটু নিজের ব্যাপারে বলবেন, তারপরে আমাদের পুরো কনভারসেশন থাকবে একটা ক্লাসের ব্যাপারে, একটা এক্সপিরিয়েন্স ব্যাপারে, যা ইনি ভ্যালুটা আমাদের অডিয়েন্সকে দিবেন। তো দাদা, থ্যাংক ইউ ফর কামিং। আর খুবই ভালো লাগলো আপনি টাইম বের করেছেন আমাদের জন্য, আমাদের অডিয়েন্স অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য, যারা আপনার থেকে কিছু ভ্যালু এক্সপেক্ট করছে। আর আপনার যা এক্সপিরিয়েন্স আছে তো ওটাও স্টুডেন্টকে বলে দিই, প্যারেন্টসকে বলে দিই। হি ইজ গ্রেজুয়েশন ফ্রম এনআইটি দুর্গাপুর আর এমবিএ ইনি আইএম ব্যাঙ্গালোর থেকে করেছেন। আইএম ব্যাঙ্গালোর যদি কেউ স্টুডেন্টরা না জানে, অনেকে জানে, অনেকে না জানলে আমি বলে দিই, যখন বিবিএ হয়, বিকম হয়, বিবিএ হচ্ছে না বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, ওর আফটার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি যখন হবে ওটা হচ্ছে এমবিএ। তো আইএম যা ব্র্যান্ড আছে ওটা হচ্ছে ইন্ডিয়াস টপ বি স্কুল, এটা বলতে পারি নাম্বার 1 র্যাঙ্ক। এক সময় র্যাঙ্ক 1ও ছিল, এখনো আছে, আমি র্যাঙ্কটা দেখতে হবে, বাট টপ বি স্কুল থেকে দাদা আছেন, পাস আউট করেছেন। তো দাদা থ্যাংক ইউ, একটু আপনার ব্যাপারে একটু শর্টে বলে দিন অডিয়েন্সকে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। হ্যাঁ, আমার একটা লিমিটেশন আছে যে আমি মানে I will keep flipping between Bengali and নো ইস্যুস ইংলিশ। ওকে, ঠিক আছে। তো আমার জন্ম এবং বড় হওয়া জামশেদপুরে। তখন একটা মোটামুটি আমি কিন্তু একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কেননা আমার বাবা একটা ইঞ্জিনিয়ার ছিলেন, যাদবপুরের পাস আউট, যেটা ভালো কাজ করতেন। বাড়িতে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট ছিল, একটা এক্সেলেন্স অ্যাচিভ করার একটা মানে এনভায়রনমেন্ট ছিল বাড়িতে। যার জন্য আমার পক্ষে যেটা বড় হওয়ার সময় যা মিনিমাম অ্যাচিভমেন্ট লেভেল, ওটাই বেশ উঁচু ছিল। ওকে, মানে মিনিমাম অ্যাচিভমেন্ট যেটা 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 বাড়িতে যে এক্সপেকটেশন ওকে, বা আমি চারিপাশে যা দেখছি, হ্যাঁ, দেখে এটা ক্লিয়ার ছিল কি এই জিনিসটা তো আমি অ্যাচিভ করছি, এর- তারপর থেকে তারপরে উপরে উঠতে হবে, ঠিক আছে। তো বিশাল যে অ্যাফ্লুয়েন্ট বাড়ি ছিল তা নয়, ঠিক আছে, মোটামুটি মিডল ক্লাস ছিল, কিন্তু
একটা মানে ভালো করার একটা কেন বাবাকে দেখতাম সবসময় যে আহ, ছোটাছুটি করছে, হি ইজ ওয়ার্কিং ট্রাইং টু মেক দি কোম্পানি ডু ওয়েল। তার মানে কি যে আমাকে ভালো করার একটা ইচ্ছা, একটা মানে বাবাকে দেখে শেখা, ড্রাইভিং ফোর্স বিহাইন্ড, এবং ফ্যামিলিতে জেনারেলি সেরকম একটা এ ছিল। স্কুল খুব ভালো ছিল, একটা জেজুয়েট স্কুল, লয়োলা স্কুল জামশেদপুরে, ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইন্ডিয়া। তো ওখান থেকে ইংলিশ মিডিয়াম পড়া, ক্লাস 12 পরে একটা স্কুলেতেই 12 বছর পড়েছি আমি। 12 বছর পড়ার পরে এনআইটি দুর্গাপুরে যাই। ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আমি, সবাই তখন সব বিভিন্ন রকমের পরীক্ষা দিচ্ছে, এনটিপিসি, আমি সেলে চাকরি পাই, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। তো ওখানে সো ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট কুড হ্যাভ বিন যে আমি ওখানেই সেটেল করে গেলাম, ঠিক আছে। ঠিক। কিন্তু সেটা আমাকে কিছুদিন কাজ করার পরেই যেটা আমি বুঝতে পারলাম যে পাবলিক সেক্টর বা সরকারি ওয়াজ নট রিয়েলি মেড ফর মি। আমাকে অন্য কিছু করতে হবে। কেন করতে হবে? সবসময় একটা কিছু করার একটা মানে হিন্দিতে ওটা জজবা ছিল। একটা কিছু করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। এবং যেটা আরেকটা এনভায়রনমেন্টের অ্যাগেন ইনফ্লুয়েন্স যেটা হয় সেটা হচ্ছে যে ওই সময়, আমি জানি না এখন কি হয়, ওই সময় যারাই পাবলিক সেক্টরে জয়েন করতো তারা কোনো না কোনো পরীক্ষা দিচ্ছে। কেউ আইএএস দিচ্ছে, আমাদের এমন কিছু 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 স্টুডেন্ট ছিল যারা সবসময় আইএএস এর প্রিপারেশন করছে, কিছু লোক ক্যাটের প্রিপারেশন করছে। এই করে হচ্ছে সবাই মিলে যখন সবাই করছে আমিও লেগে পড়লাম, দিয়ে একটা ক্যাট দিয়ে ফার্স্ট চান্সেতেই আমি পেয়ে মানে 3টে আইএমস থেকে কল পেয়ে ব্যাঙ্গালোরে চান্স পেলাম, ভর্তি হয়ে গেল ওখানে। তো এখানেই যে তুমি বলছিলে যে মানে ইনস্টিটিউটের যে ইনফ্লুয়েন্স কি, যে কোনো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আর ম্যানেজমেন্ট, ওদের লেভেলটা কিন্তু টোটালি ডিফারেন্ট কম্পেয়ার টু হোয়াট এভার ইউ মে বি সিইং এলসওয়্যার। হ্যাঁ, কারণ ভালো ছেলেরা, ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো। হ্যাঁ, তো তোমাকে সেখান থেকে ওখানে আগেন তুমি যে বেয়ার মিনিমাম যেটা অ্যাচিভ করবে দ্যাট ইটসেলফ উইল বি ভেরি হাই, ঠিক আছে। তো তুমি এতে তোমার আশেপাশে যা লোকজন আছে দেখছো, যাদেরকে যারা কি করছে, দ্যাট হোল এনভায়রনমেন্ট পুশেস ইউ টু ডু ওয়েল, ঠিক আছে। এই করতে করতে আমি 2 বছর পাস করলাম, পাস করে একটা চাকরি পেলাম। চাকরিতে তখন হচ্ছে আফটার আই এম ব্যাঙ্গালোর। আফটার আই এম ব্যাঙ্গালোর আমি র্যামকো সিস্টেমস নামের একটা কোম্পানিতে চাকরি পেলাম। তারা উইচ হচ্ছে সেক্টর? আইটি সেক্টর, আইটি। আইটি। সেই চাকরি পেয়ে আচ্ছা, একটু ইন্টারাপ্ট করলাম। আপনার গ্রাজুয়েশন যা এনআইটি দুর্গাপুরে ছিল, কি স্ট্রিমে ছিল? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। আই এম ব্যাঙ্গালোরে আইএম ব্যাঙ্গালোরে তো আর কোনো স্পেসিফিক স্ট্রিম হয় না, আচ্ছা, তবে জেনারেলাইজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এতে ম্যানেজমেন্ট, এতে বিভিন্ন রকমের। কেননা তোমাকে আমাদের সময় আমি আমি ফুললি অ্যাওয়ারনেস নেই এখন কি হয়, যে আমাদের সময় যে কোনো একটা এমবিএ দেওয়া হতো, কিন্তু যেটা ফাইন্যান্স বা সেরকম ছিল না, একটা এমবিএ দেওয়া হতো। অ্যান্ড ফার্স্ট ইয়ারে কমন সাবজেক্টস সেম, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্সি, এইসব। এখনো আছে। হ্যাঁ, আর সেকেন্ড ইয়ারে ইউ চুজ হোয়াট এভার ইউ ফিল লাইক স্টাডিং, অ্যান্ড তুমি একটা কয়েকটা ক্রেডিট পয়েন্টস কমপ্লিট করলে তোমাকে একটা মানে মাস্টার্স এর ডিগ্রি দেওয়া হবে। তো মাস্টার্স ডিগ্রি আইআইএম গুলো মাস্টার্স ডিগ্রিও দেয় না, ওগুলোকে পোস্ট গ্রাজুয়েশন পিজিডিএম দেওয়া হয়। তো এই করে তুমি কখনোই বলা না যে পিজিডিএম ফাইন্যান্স আর সার্টিফিকেট যদি দেখি কোনো স্পেশালাইজেশন থাকে না। দেখো, মাঝে মাঝে পিজিডিএম ছিল, পিজিপি ছিল, পিজিএম ছিল, এটা না, ডিগ্রি চেঞ্জ করে। ডিগ্রিটা হচ্ছে পিজিডিএম, পিজিপিটা হচ্ছে প্রোগ্রামের নামটা, ওকে। ঠিক আছে। তো এই করে তুমি পাস করার পরে তখন তখন আমি র্যামকো সিস্টেমস জয়েন করি, ঠিক আছে। তারপরে বিভিন্ন জায়গায় কাজ করেছি। আই হ্যাভ বিন ভেরি ফরচুনেট যে আমি পুরো পৃথিবী ঘুরেছি। সিঙ্গাপুরে 4-5 বছর থেকেছি,
নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এখানে তো 3 বছর থেকেছি। তারপর ইউএসএ তে কাজ করেছি, ইউকে তে প্রচুর কাজ করেছি, দুবাইয়ে 3-4-5 বছর থেকেছি। তো এই করে মানে একটা যেটা কিন্তু আমি যদি যখনই আমি মাঝে ভাবি when I look back যে আমি যদি পাবলিক সেক্টরে থেকে যেতাম ভার্সেস মানে আমি কি পেলাম, এই যে এক্সপিরিয়েন্স যে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকমের কালচার, বিভিন্ন কালচার, বিভিন্ন রকম দুনিয়া ওয়ার্ল্ডে যে কিরকম কত রকমের জায়গা আছে, হ্যাঁ, এই এগুলো এক্সপিরিয়েন্স করা, ডিফারেন্ট টাইপের পিপল থেকে Yes. ওদের ওদের বিহেভ মানে ওদের বিহেভিয়ার পার্সপেক্টিভ পার্সপেক্টিভ কি, এই যে লার্নিং, এটা ইমেন্স। মনিটারিলি আমি কি বেনিফিট করেছি না দ্যাট ইজ অ্যাসাইড, কিন্তু এই যে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলা, আজকে আমার বলতে আমেরিকান ফ্রেন্ডস আছে, নরওয়েজিয়ান ফ্রেন্ডস আছে, ডেনিশ ফ্রেন্ডস আছে, চাইনিজ ফ্রেন্ডস আছে, মিডল ইস্টের লোকের ফ্রেন্ডস আছে, আরবসরা ফ্রেন্ড আছে, এরকম একটা যে being able to make friends across so many nationalities, that is a huge achievement is what I Actually, believe. দিস ইজ কাইন্ড অফ ওয়েলথ ইউ হ্যাভ ক্রিয়েটেড। Yes. এটাই ওয়েলথ অ্যাকচুয়ালি আজকের যুগে, তো এইটাই ওয়েলথ হলো তারা। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ওয়েলথ। যা ওয়েলথ আছে ওটা তো একদিন ইউজ করে করে শেষ হয়ে যাবে, এইটা শেষ হবে না। এটা Exactly. যখন অব্দি আপনি আছেন এই আর্থে, এটা থাকবে, এটাই। নেক্সট। তো এই করে এখন হচ্ছে আমি একটা ব্রিটিশ অয়েল টার্মিনাল এর আইটি ডিপার্টমেন্ট হেড করি। ওকে, এটা আপনার অন জব না ওখানে যেতে হয়? কোথায় এটা? আমি ওই 6 মাসে একবার করে যাই ম্যানচেস্টারের কাছে। 6 মাসে একবার? এটা বুঝলাম না। আমার মেনলি কাজ করি এখান থেকে ওয়ার্ক Okay. ফ্রম হোম, ওকে, কিন্তু আমার আসলে মোর ফ্রিকুয়েন্টলি যাওয়ার কথা, কিন্তু বয়স হয়ে গেছে এবং আর ট্রাভেল করতে ভালো লাগে না বলে আমি, তবে আমাদের যেটা আমরা ইউকে তে 4টে টার্মিনাল অয়েল টার্মিনাল রান করি। ওকে, এখানে কি হয়, ধর শিপ থেকে অয়েল ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, তারপরে ট্রাকে শিপ লোড, ট্রাকে যে তুমি ট্রাকে রাস্তায় যে অয়েল ট্যাঙ্কার্স দেখবে সেগুলো লোড করা। তো আমাদের কাস্টমার টিপিক্যালি হচ্ছে কোম্পানিজ লাইক শেল, বিপি, টেস্কো, আজদা, এরা হচ্ছে আমাদের টার্মিনাল থেকে অয়েল লোড করে। তো তুমি যদি একটা কোনো অয়েল তেল কোম্পানি চালাও ইউকে তে, মোস্ট প্রবাবলি তুমি আমাদের টার্মিনালে ইম্পোর্ট করবে, ইম্পোর্ট করে ওটাকে ট্রান্সপোর্ট করবে অ্যাক্রস দ্য কান্ট্রি। তো আমি ওদের আইটিটা হেড করি। তো আমি জীবনে কোনোদিন কোনো কোড লিখিনি, আমি যদিও আইটিতে কোনোদিন কোড লিখিনি। মোস্ট অফ দ্য টাইম ওয়াজ অ্যাবাউট ম্যানেজিং থিংস বলতে যে আমি প্রচুর ইআরপি ইমপ্লিমেন্টেশন করেছি, ঠিক আছে। ইআরপি ইমপ্লিমেন্টেশন হচ্ছে তাতে কোনো তুমি যত দেখবে অফ লেট যা মানে আইটিতে যে কাজ হয় সেগুলো কিন্তু কোডিং এর এটা কমেই যাচ্ছে, অলমোস্ট এলিমিনেট হয়ে যাচ্ছে। তো যেটা কাজে আসে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস, হ্যাঁ, যে বিজনেস কিভাবে কাজ হয়, অ্যাকাউন্টেন্সি কি হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি হয়, রিসিভেবলস কিভাবে ম্যানেজ করতে হয়। তো এইগুলো থেকে, তো এগুলো দেখে দেখে হচ্ছে তোমার এটাকে কিভাবে অপটিমাইজ, কিভাবে একটা জিনিস অপটিমাম ইউজ করব, কিভাবে কোনো জিনিসটাকে প্রসেস এসওপি কিভাবে ক্রিয়েট হ্যাঁ, করব, কিভাবে জিনিসটাকে আরো বেটার করা যেতে পারে, হ্যাঁ, সেটাই হচ্ছে মেন। তো বাকি ওয়ান্স ইউ আইডেন্টিফাই অ্যান অপরচুনিটি, তারপর কাজ হচ্ছে একটা ভেন্ডার জোগাড় করা, ভেন্ডার এসে করে দিয়ে যাবে, তাকে একটা প্রসেস ফলো করে পয়সা দিয়ে দেওয়া। সেটা হচ্ছে বোর্ডে যে একটা প্রপোজাল প্রেজেন্ট করে বোর্ডে প্রপোজালটাকে অ্যাপ্রুভ করানো, একটা ভ্যালিউ প্রপোজিশন কি কোনো একটা ইনভেস্টমেন্টের, এইটা করা। তো এইরকম হচ্ছে বেসিক্যালি আমার কাজ। এতে আমার একটা মেয়ে আছে। তো মানে আপনার এই যা এখন অব্দি যা বললেন ওটা আপনার এডুকেশন রিলেটেড, ওয়ার্ক রিলেটেড, কারেন্ট ওয়ার্ক রিলেটেডও আপনি বলে দিয়েছেন। আপনার এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স কত বছরে হয়েছে? 28 বছর। 28 years. and currently you are working?
আই এম কারেন্টলি ওয়ার্কিং, ইয়েস ইয়েস। তো আপনার মানে বললেন ডটারের ব্যাপারে, তাহলে কিছু এই জিনিসটা শেয়ার করলে কিছু আমাদের প্যারেন্টস গুলো কিছু ইনফ্লুয়েন্স হয়, ভ্যালু পায়, এটাও কিছু বলুন। তো ডটার আমার একটি মেয়ে আছে, ওকে। এটা কানাডায় থাকে, টরন্টোতে থাকে, অ্যামাজনে কাজ করে। ওকে। তো এখন তাকে বড় করাটা হচ্ছে, এবং এবং গিভেন আমি একটা লার্জ পিরিয়ড অফ টাইম ছিল যখন আমি হয়তো অন্তত 20 এই 28 বছর যে কাজ করেছি তার মধ্যে বছর 20 আমি অন অ্যান অ্যাভারেজ বছরে হয়তো 180 থেকে 200 দিন ট্রাভেল করতাম। হ্যাঁ, ওকে। ওকে। তো মোস্টলি সময় মেয়ে কোথায় ছিল? মেয়ে থাকতো চেন্নাইতে মায়ের সাথে। আপনার ইন্টারাকশন খুবই কম খুবই কম হতো, আর তখন এত ভিডিও কল এত কিছু ছিল না। ছিল না। হুম। তো কিন্তু ওরই মধ্যে একটা একটা মেয়েকে বড় করা এবং তাকে যেটা ভালো কিছু করতে হবে এটা মোটিভেট করা, এটা কিন্তু হচ্ছে, সেটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল। চ্যালেঞ্জেস ইন দ্য সেন্স? ইন্ডিয়ান কনটেক্সটে মেয়েদিকে মোটিভেট করা ইজ মাচ মোর ডিফিকাল্ট দেন ছেলেদিকে মোটিভেট করা। ঠিক আছে, বাই সোসাইটাল ডেফিনেশন ছেলেদের মধ্যে না কিছু একটা করতে হবে, এটা অটোমেটিক্যালি আসে। যে একদম নেহাত যদি বখাটে টাইপের ছেলে না হয় তাহলে সে জানে যে আমার কিছু একটা করে খেতে হবে। মেয়েদের কিন্তু সেটা থাকে না। মেয়েদের ক্ষেত্রে কি হয়, তো এই জিনিসটা যা বলছেন মেয়েদের ওটা থাকে না, মেয়েদের মাইন্ডসেটে আছে না প্যারেন্টস এর মাইন্ডসেটে? প্যারেন্টস সবার সোসাইটি মাইন্ডসেটে আছে। আচ্ছা, মানে প্যারেন্টস এর মাইন্ডসেটেও এটা আছে কি মেয়ে আছে বিয়ে হয়ে যাবে? পেরেন্টসরাও তো আর দে অল লিভ উইদিন দ্য সোসাইটি, পেরেন্টস ইনফ্লুয়েন্স বাই সোসাইটি। সেক্ষেত্রে কি হয় যে তারা মোটামুটি ছোটবেলা থেকেই আর একটা থাকতো যে মানে ঠিক আছে যত বড় হবে বিয়ে হয়ে যাবে, কিন্তু একটা যে ওই তোর ওই একটা ওই প্রেসারটা প্যারেন্টস নিচ্ছে না, প্যারেন্টস দিচ্ছে না সবসময়, সেটা কিন্তু তাতে কি হয় বাচ্চারা হচ্ছে যে মানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে একটা মেয়ে আর ছেলের মধ্যে ডিফারেন্স আছে। আমি তোমাকে এক্সাম্পল বলতে পারি যে ধরো আমরা যখন সিঙ্গাপুরে থাকি তখন আমি আমার মেয়ে হচ্ছে 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত দ্যাট পিরিয়ড আমরা সিঙ্গাপুরে থাকতাম, এবং আমি হচ্ছে তখন ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব জায়গা নিয়ার বাই কান্ট্রি খুব মাঝে মাঝে যেতাম। যখন আমি ফিরে আসতাম তখন খেলনা নিয়ে আসতে হয়, তখন যেহেতু মেয়ে আমি চাইতাম যে মেয়েটাকে ছেলের মতন বড় করা। ঠিক আছে, তার মানে আমি একটা ছেলেদের গাড়ি টাড়ি নিয়ে আসতাম, যেটা টিপিক্যালি ছেলেদের খেলনা হিসেবে ধরা হয়, কিন্তু দেখতাম যে মেয়েটার কোনো ইন্টারেস্টই নেই গাড়িতে, which means inherently they are built differently. ঠিক আছে, তারা কিন্তু না ওই একটা পুতুল একটা তুই তো ওইটা একটা ইনহেরেন্ট মেকআপ আছে, ইভেন ওরা এটাও জানে করতে পারো না, কালার তাও জানে ব্লু কালারে কিছু খেলনা আনলে বলে এটা তো ছেলেদের কালার, আমার তো পিঙ্ক লাগবে। হ্যাঁ, তো এই যে এই ইনহেরেন্ট যে একটা ডিফারেন্স আছে ওইটাকে ডিফাই করার চেষ্টা করাটা বোকামি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর একটা জিনিস অ্যাড করছি, এটা গড গ্রেস এটা নরমাল আছে তারা, হ্যাঁ, কি ওরা মেয়ে টাইপের জিনিস পছন্দ করছে। সো আফটার সাম টাইম আমি বুঝতে পারলাম যে আই ওয়াজ অন দ্য রং ট্র্যাক। ঠিক আছে, ছেলে বানানো, একটা মেয়েকে ছেলে বানানো যায় না, কিন্তু মানে চেষ্টা করলে তাকে ইকুয়ালি মোটিভেট করা যায়। আমরা কেন চেষ্টা করি না ছেলে মতন করতে হবে, কেননা বাই সোসাইটাল ডেফিনেশন মেয়েদের একটা ডেফিনেশন আছে যেখান থেকে বেরিয়ে এসে তুমি ছেলে বানাতে যাও, কিন্তু সেটা করার কোনো দরকার নেই। মেয়েটা মেয়ের মতন আছে, ছেলেটা ছেলের মতন আছে, কিন্তু ওরই মধ্যে হাউ ডু ইউ মেক দ্য বেস্ট আউট অফ দ্য চাইল্ড। ওকে, এটাই হচ্ছে rather than try to mold the child into something that he or she is not. আমি আপনার কেসে আপনার মেয়ে কি ওইরকম অ্যাসপায়ার করতো, প্যাশনেট ছিল কিছু এক্সট্রা করার জন্য, না ও নর্মাল ছিল? না আমার মেয়ের যেটা ভেরি ফরচুনেট যে অ্যাটলিস্ট একাডেমিক্যালি হ্যাঁ প্রচন্ড মানে ড্রিভেন,
এবং ভালো পড়াশোনা হার্ড ওয়ার্ক করেছে, ফোকাস ছিল। ফোকাস ছিল, কোনো নয়। তো সেখানে আর একটা যেটা আছে হচ্ছে যে আমরা যখন সে ক্লাস 4-5 ওই রকম পড়ে, যখন 10 বছর মতন বয়স, তখন আমাদের বাড়ির কাছে এই রমেশ কৃষ্ণন যে টেনিস প্লেয়ার ছিল, ইন্ডিয়া উইম্বলডন কোয়ার্টার ফাইনাল খেলেছে, ওকে তারা একটা টেনিস একাডেমি চালাতো, কৃষ্ণন টেনিস ফাউন্ডেশন বলে। ওকে তো সেখানে 4-5 বছর সে টেনিস শিখেছে, ঠিক আছে। তখন ওই সময় ভাবতাম যে বোধহয় টেনিস প্লেয়ার হবে, ঠিক আছে। কিন্তু মোটামুটি যখন 7-8 গেল, ওখান থেকে ইন্টারেস্ট চলে গেছে। ইন্টারেস্ট চলে যাওয়ার নয়, আমরা বুঝতে পারলাম যে ওই লাইনে হবে না, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ সো কম্পিটিটিভ। হ্যাঁ, যে তুমি ওই সময় গিয়ে এজ গ্রুপ খেলতে হবে, তোমাকে স্টেট খেলতে হবে। ওই সময় যদি না খেলো, ওই লেট ব্লুমার্স খুব কম হয়, যারা যে career for every Virat Kohli, for every Sachin Tendulkar, there are lakhs and lakhs who are probably on the streets today, ঠিক আছে। তো সেই জন্য যে আইডেন্টিফাই করা যে এই রাস্তায় কিছু হবে না, এটা আপনি ডিসাইড করে দিলেন? মোটামুটি আমরা ডিসাইড, কেননা তখন এইটে চলে এলো, তখনই আমি ডিসাইড করলাম কি না, এই ফিটজি রে, টিউশন রে, হ্যাঁ, দ্যাট ডিসাইড যে না, তখন আমাদের কাছে অপশনটা কি ছিল, যে হয় টেনিস পারসিউ করতে হবে, তা না হলে ফিটজি পারসিউ করতে হবে, ফিটজি আর হোয়াট এভার একাডেমিক্স পারসিউ করতে। তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট ইউ গো দ্যাট রুট। এবং যেহেতু টাইম লিমিটেড, অটোমেটিক্যালি একটা স্যাক্রিফাইস করতে গেলে একটা টেনিস স্যাক্রিফাইস হয়ে গেল, ঠিক আছে, উইচ ইজ ফাইন, ঠিক আছে। তো ভালো রেজাল্ট করে বেরোলো, আর ভালো পড়াশোনা করলো, করে একটা চাকরি পেলো, চাকরি করছে। দিয়ে আফটার দ্যাট ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস রিয়েলি। একটা যেটা আমরা চেয়েছিলাম, যেটা আমি চেয়েছিলাম, যে আমি ওই যে একটা একাডেমিক লাইনে রাখা হবে, সেই জন্য আমরা ইকোনমিক্স পড়েছি সে। তো বাট ওয়ান্স শি লিভস হোম, গ্রাজুয়েশন করতে যাওয়ার পরে সে কি করবে সেটা তো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। ওর কি ইন্টারেস্ট, ও দেখলাম যে ও একটা নর্মাল কর্পোরেট জব করাটাই পছন্দ করলো, which is fine with, as long as নিজের she can be economically independent. তো সেই জন্য we said it's fine, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আমি রাইজ করছি, কি আপনার মেয়ের বয়স কত হবে? এখন 26 বছর। শি ইজ ম্যারিড অর না, not yet. তো এই 25 প্লাস যা আপনার এক্সপিরিয়েন্স টুয়ার্ডস ইওর চাইল্ড, এই এক্সপিরিয়েন্সে কিছু জিনিস আছে যা আপনি হতে পারে নিজের ভালোর জন্য, মানে মেয়েদের ভালো ফিউচার জন্য আপনি ডিসাইড করে দেবেন। এখন প্যারেন্টসরা তো সবাই আছে যা ভাবছে কি মেয়েরাও, এখন তো সোসাইটি এরকম হয়ে গেছে, মেয়েরাও মা বাবাকে দেখছে, ঠিক আছে, হতে পারে দেখবে না কেন, হ্যাঁ এক্স্যাক্টলি, হতে পারে মা বাবা অত সাকসেসফুল নেই আফটার রিটায়ারমেন্ট অর সামথিং, কি সবাই তো গভর্নমেন্ট চাকরি, সবাই ভালো প্রাইভেট চাকরি তো নেই, কিছু বিজনেসও আছে, কেউ নর্মাল রিটায়ারমেন্ট পর বসে যাচ্ছে, তো মেয়েরাই ভালো করে ওদেরকে সাপোর্ট দিচ্ছে। ইভেন অনেক জায়গায় আমি এটাও দেখলাম কি বিয়ে পরেও, খুবই রেয়ার হয় এটা, কি ওরা একটু মা বাবাকে ভালোভাবে দেখছে। তো এই সেন্সে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা দিলেন, এখনো মা বাবারা আছে, আমি যা দেখছি আমার বাড়িতে সেম কন্ডিশন। আমার বাবা ছোটবেলা যখন একটা ছেলে একটা মেয়ে ছিল, তো আমার বোনকে ওই সময় এরকম সিচুয়েশনে রাইজ হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, জাস্ট আর্লি 18th বার্থডে আসলো না, ওর বিয়ের জন্য রেডি হয়ে গেছে, নর্মাল টিপিক্যাল বিহারি ফ্যামিলি। তো আমিও ওই সময় অত বয়স ছিল না, আমি গ্রাজুয়েশন করছিলাম, তো বাবাকে আমি অপোজ করতে পারলাম না, এই জিনিসটা ভালো ডিসিশন হলো না যা লাগলো। কিন্তু আমি যখন আমার ম্যাচুরিটি এসছে, তখন দেখছি বেসিক্যালি বেঙ্গল বোন আমি, তো আমি দেখলাম এখানে মেয়েদের জন্য মা বাবারা না একদমই মানে ওকে সেপারেট কিছু দেখছে না, ছেলে যেরকম মেয়ের সেম টিউশন সেম স্কুল, হতে পারে ওরা বিয়ে পর তো চলে যাচ্ছে, কিন্তু ওর ফোকাস আছে কি মেয়েকে কিছু ভালো কিছু করিয়ে দিতে হবে, ওকে দাঁড় করিয়ে দিতে হবে। তো এই প্রসপেক্টে তো আপনারাও ছিল, আপনি একটা সময় ওর হবি ছিল, কিন্তু হবিতে যখন ও
আপনার ও একাডেমিক্স একটু ওভার পাওয়ার করে দিয়েছে, তো ওর হবিসটা চলে গেছে, তাহলে একাডেমিক্সটাও ওয়েল করে নিল, সি ইজ নাও ভেরি সাকসেসফুল। তো এই এই লাইফে যে কেউ এরকমও তো আছে কি ওটা এখনো ভাবছে কি মেয়ের জন্য কি আছে, অত বেশি ভালো প্রফেশনাল কোর্সে বেশি টাকা খরচ করে কি হবে, ওদের জন্য কিছু বলতে চাইছে না? না দেখো, একটা জিনিস তোমাকে যতই আমরা বলি না কেন যে মানে মেয়েরা অনেক ডেভেলপ করেছে, তুমি যদি পিওর নাম্বারস দেখো আজকেও in terms of participation of women in the labor force, ধরুন বাঙালি বিহারি সবার মধ্যে একটা ডিভিয়েশন হতে পারে, কিন্তু ইন্ডিয়াতে ওই 18-20% বেশি হয় না, ঠিক আছে? এটা এবং সেটা দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস হোল্ডিং ইন্ডিয়া বিহাইন্ড, ঠিক আছে? যে আমরা তেমন ভাবে মেয়েদিকে কাজ করাই না। হ্যাঁ, তো যারাও সেখানেই আমি যেটা বললাম যে একটা মেয়েদিকে বড় করাটা না অত বেশি মোর ডিফিকাল্ট, এই জন্য যে তুমি একসাথে নিয়ে গেলে এবং এর কিন্তু তুমি ইম্প্যাক্টটা দেখবে যদি ধরো ক্লাস 10-এর, ইন্ডিয়াতে যদি তুমি পড়াশোনার লেভেলগুলো দেখো, ক্লাস 10 বা ক্লাস 12 সিবিএসই, হ্যাঁ সিবিএসই বলো আইসিএসই বলো, এখানে হাই মার্কস পাওয়াটা ইজ রিলেটিভলি ইজিয়ার দেন জেইতে র্যাঙ্ক করা, হ্যাঁ, বা যেগুলো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। তুমি দেখবে মেয়েরা টিপিক্যালি সিবিএসই তে বেশি ভালো স্কোর করে, whereas এন্ট্রান্স এক্সাম গুলোতে তেমন করতে পারে না। তার পিছনে দুটো রিজন আছে। একটা হচ্ছে যে জেইতে যারা ভালো করে তারা টু আ লার্জ এক্সটেন্ট ইনফ্লুয়েন্সড বাই তোমার টিউশনস বা এই কোচিং ক্লাসেস, কম্পিটিটিভ কোচিং ক্লাস, সেগুলো রাত্রিবেলা হচ্ছে, সকালবেলা একটা ছেলের পক্ষে রাত 10টার সময় পরীক্ষা অ্যাক্সেসিবল আছে, বাইক নিয়ে সাইকেল নিয়ে করে চলে এলো অটো করে। একটা মেয়ের পক্ষে কেননা তোমার যতই তুমি অ্যাডভান্স ভাবো না কেন, ওই লিমিটেশন চলে আসে যে রাত 10টার সময় বাড়ি ফিরবে, অটো করে ফিরবে, কিছু করে ফিরবে। তো একটাতে হলে তুমি তোমার কাছে ইউ স্টার্ট পুটিং লিমিটেশনস অন আ গার্ল চাইল্ড। সেইটারই আস্তে 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 কি হয়, এই ইম্প্যাক্ট দেখা যায় হচ্ছে যে মানে রেজাল্ট যেগুলো বেরোয় সেখানে ডিফারেন্স, ছেলেরা বেটার পারফর্ম করে। এবং আজকেও ধরো মানে আমাদের সময় তো 300 জনের ইঞ্জিনিয়ারিং ব্যাচে 13টা মেয়ে ছিল, সেটা শুনেছি আজকাল যে ইমপ্রুভ করেছে। হ্যাঁ, যে সেটা হয়তো খুব বেশি হলে 50% হয়নি, কিছু কিছু স্ট্রিমে তো বেটার আছে। না তো সিভিল টিভিলে এখন তো মেয়েরা পাওয়াই যায় না। হ্যাঁ, সিভিল মেকানিক্যাল পাওয়াই যায় না। তো কিন্তু ওভারঅল বেসিসে যে মেয়েদিকে এখনো কিন্তু 50% হয়নি। হ্যাঁ, খুব বেশি হলে এখনো 30% হচ্ছে, আমি ঠিক জানি না। কিছু সার্টেন যেমন ধরো ইকোনমিক্স পড়া বা কোনো আর্ট ফর্ম পড়া, এগুলোতে মেয়েরা বেশি থাকে। হ্যাঁ, সেম ওয়েতে এমবিএ তেও আমরা দেখলাম কি মার্কেটিং ফিনান্সে মেয়েরা ছিল ঠিকঠাক 30%, 20%, 25%, 30%, 25%, কিন্তু এইচআর এ হিউম্যান রিসোর্সে বেশি হয়, মোর দ্যান 60%, মোর দ্যান 60% মেয়েরা এইচআর প্রেফার করে। সেম ওয়েতে নরমালি গভর্নমেন্ট জবে, ব্যাংকিং, স্কুল জবে মেয়েরা বেশি করে স্কুলিং টিচিং জবের জন্য বেশি প্রেফারেবল করে। কারণ ওগুলো করলে কি হয় যে মানে একটা মানে ফ্যামিলিও ম্যানেজ করা যায় এবং করা যায়। তো এইটা হচ্ছে মানে এখানে ডিফারেন্সেস থাকে একটা। তো এই ডিফারেন্সেস থাকে, তো এই ডিফারেন্সেস কে আপনার এক্সপেরিয়েন্সে কিছু বেটার করার জন্য কি করা যেতে পারে? নাহলে আগে প্রি ডিসাইডেড হয় আমরা হ্যাঁ করতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না, এরকম কিছু মানে কোন সলিউশন হতে পারে? আমি কিন্তু সেটাই ভাবিনি এই ব্যাপারে। মানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি বলতে পারি যে তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, হ্যাঁ, যে তাহলে প্রোভাইড দ্য চাইল্ড অল অপরচুনিটিস। হ্যাঁ, যে ঠিক আছে, আই ওয়াজ ফরচুনেট যে একটা ড্রাইভার রেখেছিলাম, সে মেয়েটাকে এখান থেকে ওখানে নিয়ে যেত, নিয়ে আসতো। হ্যাঁ, তো সেই হিসেবে সেটা যদি করা যেতে পারে তাহলে ভালো। কিন্তু সোসাইটি কি করলে না হবে, মানে একদম পাবলিক পলিসি লেভেলে আমি
কোনোদিন তেমন চিন্তা ভাবনা করিনি। এটাই, যা ফ্লুয়েন্ট ফ্যামিলি আছে, কেউ যার মানে বড় ভাই আছে, ও হেল্প করে দিল, আঙ্কাল হেল্প করে দিল, কিছু হ্যাঁ এরকম কিছু থাকলে হেল্প পাবে। আদারওয়াইজ একটু ভালো ফ্যামিলি থাকলে ড্রাইভার রেখে দিল, হ্যাঁ ওটাই পসিবল। আচ্ছা দাদা, একটা জিনিস আমি স্টুডেন্ট সাইড থেকে জিজ্ঞেস করছি। আপনি আপনি যা বললেন কি আপনি একটা ভালো স্টেবল ফ্যামিলি থেকে আছেন, আপনি ভালো অপরচুনিটি পেয়েছেন, নো ডাউট টু সেইং দ্যাট। বাট এখনো তো বাচ্চা মানে ছেলে স্টুডেন্টরা আছে যা এনআইটি থেকে না নর্মাল কোন গ্রাজুয়েশন করছে, নর্মাল জি কলেজ থেকে করছে, আইএম থেকে না নর্মাল এমবিএ কলেজ থেকে করছে। তাহলে এই লেভেল অফ স্টুডেন্ট, ওরা যদি একটা মনে প্যাশন নিয়ে ফোকাস করে কি আমাকেও ওইরকম একটু সাকসেস করতে হবে, আমি হতে পারে ওইরকম ব্যাকগ্রাউন্ড থেকে নেই, তাহলে ওই রকমই সাকসেস পেতে গেলে মানে একটা এমএনসি মে চাকরি করা, সাকসেসফুল লাইফ, ইভেন দো দে আর নট বিলঙ্গিং টু দ্যাট ফ্যামিলি, তো এটা কি পসিবল? অ্যাবসলিউটলি পসিবল। দেখো, দুটো তিনটে জিনিস মানে তোমাকে এটা কিভাবে, এটা কিভাবে দুটো তিনটে জিনিস ফোকাস করতে হবে। একটা হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? দেখো, আমি জীবনে কোনোদিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এইসব কোনোদিন ইউজ করিনি। হ্যাঁ, আমি যে 2 বছর যে সেলে কাজ করেছিলাম, সে 2 বছর যে যে লেভেলে কাজ করতাম সেটা ইলেকট্রিক আফটার গ্রাজুয়েশন আর আফটার মাস্টার্স? আফটার গ্রাজুয়েশন 2 বছর সেলে কাজ করেছি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে কোক ওভেন্স ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে আমি ইঞ্জিনিয়ারের কাজ করতাম। কিন্তু আমি যেটা কাজ করতাম সেটা মোটামুটি একটা ইলেকট্রিশিয়ান লেভেলের কাজ। হয়তো তার কেটে গেছে, কোথাও মোটর জ্বলছে না, সেগুলো রিয়েলি মানে ইঞ্জিনিয়ারিং এর কাজ নয়। তো তুমি যা পড়াশোনা করছো, হ্যাঁ, সেটা যত না ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন শুধু যে ইংলিশ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাট নট অনলি ইংলিশ, নট না, একটা ধরো ল্যাঙ্গুয়েজ ইজ একটা পার্ট অফ ইট। সেকেন্ড হচ্ছে ইউর অ্যাবিলিটি টু অর্গানাইজ ইউর থটস অ্যান্ড প্রেজেন্ট ইট, ঠিক আছে? কিভাবে তুমি সেটা অর্গানাইজ করবে, একটা টপিক দিলে সেটাকে কিভাবে তুমি প্রেজেন্ট করলে। এবং আজকের দিনে অনেক রকমের অ্যাভেলেবল অ্যাভেনিউজ আছে এটা শেখার জন্য। তুমি ধরো ইউটিউবে বসে তুমি বিভিন্ন রকমের স্কিল শেখা, বলছো স্কিল শেখা নয়, জীবনের বিভিন্ন রকমের জেনারেল অ্যাওয়ারনেস। কারণ প্রত্যেকটা জায়গাতেই তুমি দেখবে কোনো গ্রুপ ডিসকাশন থাকবে বা কোনো মানে যে ইন্টারভিউ করছো, তোমাকে হয়তো কোনো একটা টপিকে নিয়ে যাবে তোমাকে, হ্যাঁ, বা তোমাকে চেষ্টা করতে হবে একটা টপিকে নিয়ে যেতে। ধরো তুমি ইকোনমিক্স ভালোবাসো, তুমি ঠিক আছে, তুমি হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা তুমি এমবিএ যাই হোক না কেন, কিন্তু তোমার একটা ইকোনমিক্সের স্ট্রং পয়েন্ট আছে ধরে নাও, ঠিক আছে? তো তুমি ওটাকে অনেক কিছু বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল, একটা ওপিনিয়ন ডেভেলপ করলে, তারপরে ইন্টারভিউর সময় ট্রাই টু এনগেজ অ্যান্ড টেক দি ইন্টারভিউয়ার ইন দ্যাট ডাইরেকশন। হ্যাঁ, তো ইংলিশ তুমি কমিউনিকেট করলি। আর সেকেন্ড হচ্ছে যে কমান্ড ওভার দ্য টপিক, একটা টপিক যার উপরে কোনো কমান্ড, এবং ট্রাই টু ড্রাইভ দ্য ডিসকাশন টু দ্যাট। তোমার যদি কোনো টপিক না থাকে, হ্যাঁ, আর শুধু এই ক্রিকেটে আমি আইপিএল দেখেছি, সেগুলো কেউ ইন্টারেস্ট তেমন করবে না, খুবই কমন হয়ে গেছে। সেখানে তুমি যেটা আর একটা সার্টেনলি মানে ডিফারেন্ট টাইপ, স্পেশালি মেবি রিলেটেড টু দ্য টপিক ইউ আর স্টাডি। মানে ধর তুমি যদি এমবিএ করছো, তার সঙ্গে তুমি ইকোনমিক্স এর একটা করলে, বা তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তার সঙ্গে তুমি একটা কোনো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কিছু টপিকে করলে, এরকম করে একটা রিলেটেড টপিক থাকলে তখন তুমি ওইখানে ড্র্যাগ করতে পারো কনভারসেশনটাকে, তাহলে তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারো, মোর ইমপ্রেসিভ হবে, মোর ইমপ্রেসিভ হবে, টুয়ার্ড দ্য স্টুডেন্ট জন্য বেনিফিশিয়াল, প্লাস ইন্টারভিউয়াররা যে কন্ডাক্ট করছে জাজেস জন্য ওটা খুব বেটার, ওটা ইমেজ করবে, ইমেজ ক্রিয়েট করে। এটা খুব ভালো সলিউশন আপনি বললেন। আপনি মেন যা এখানে আমি বুঝলাম কি, আপনি নট অনলি বলছে যে স্পোকেন ইংলিশ ক্লাস করে নিচ্ছে, ওরা ভাবছে কি আমি অনেক কিছু শিখে গেছি, সেটা অনলি পার্ট অফ ইট। এক্স্যাক্টলি, এই ইনফরমেশন অর্গানাইজ করা, জিনিসটা জানা দুনিয়ায় কি হচ্ছে, হ্যাঁ, বুকিশ নলেজ নট এভরিথিং। হ্যাঁ, তো এখন আজকে আমাদের সময় ইউটিউব ছিল না, আজকে যদি এত ইউটিউবে এত ভিডিওস অ্যাভেলেবল আছে,
তুমি যে কোনো টপিক খুঁজলে Exactly. তুমি YouTube is the more of the bouquet world, হ্যাঁ knowledge world. তো তো এটাতে আমি নেক্সট একটা পার্টে এর মধ্যে ইন্টারগ্রেটেড কি আপনি বললেন ইউটিউব থেকে লোক অনেক কিছু শিখতে পারে, বুকস থেকেও তো শিখতে পারে। হ্যাঁ বুকস থেকে মানে মানে এখন যেটা মানে খুবই কম দেখা যায় খুবই কম। যে বই পড়া, হ্যাঁ লাইব্রেরিজ বন্ধই Visit হয়ে করা। গেছে প্রায়। হ্যাঁ তো কিন্তু ধরো যারা মোটামুটি শহরের কাছাকাছি থাকে, যেমন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি আছে, তাদের প্রচুর বই আছে, ওখান থেকে বই তুলে তুলে পড়া। একটা যে বই পড়ার যদি একটা হ্যাবিট ডেভেলপ করা যায় তাহলে তাহলে কিন্তু অনেকটা লাইফ প্রোগ্রেসিভ লাইফ হতে পারে। ডিফারেন্ট হয়ে যেতে পারে। সেকেন্ড একটা দিক দেখছি যা বললেন বুকসে অনেকে সময় পাচ্ছে না। তো তাতে আমি একটা জিনিস অ্যাড করলাম দাদা কি আমিও বুক পড়ছি কিন্তু কিছু কিছু জায়গাতে ইন্টারেস্ট পাচ্ছি না, স্কিপ করে দিচ্ছি, নেক্সট বুক দেখছি। একটা ভালো ভালো সলিউশন আমি আমার সাইড থেকে দেখছি কি অডিও বুক পাওয়া যাচ্ছে, সেম বুকে অডিও ভার্সন। হ্যাঁ সেটা পাওয়া যায়, হ্যাঁ সেটা এক্স্যাক্টলি আমি কিছু অ্যাপ থেকে সাপোজ কুকু এফএম আছে আর কিছু অ্যাপ আছে, ওখান থেকে আমি যা কিছু বুকস যা আমি শুনেছি ইউটিউবে ভেরিয়াস পডকাস্টে শুনলাম এই বুকসটা অনেক ভালো, ওর অডিও বুকে ওই জিনিসটা খুঁজলাম, ওখান থেকেও আমি অত ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, অত ভ্যালু পেয়েছি কি আমার একটা রুটিন হয়ে গেছে কি আমি যখন ট্রাভেল করছি ইদার পডকাস্ট শুনছি আর একটা অডিও বুকটা ফিক্স হয়ে গেছে আমার। আর মাঝে মাঝে যখন একটা লেজার টাইম আছে তাহলে বুকস খুললাম, ওটা জিনিসটা দেখলাম, ওটা আলাদা। সেকেন্ড আর একটা কোশ্চেন আপনার সঙ্গে কি আপনিও তো কিছু বুকস পড়েছেন, কিছু বুকসের সাজেশন আপনি দিতে পারবেন, এরকম কিছু বুকস পড়েছেন? এখন আমি একটা যেটা পড়ছি হ্যাঁ, সেটা হচ্ছে ফর দ্য স্টুডেন্টস অর দ্য প্যারেন্টস অর দ্য মানে এটা পার্টিকুলার? এটা স্টুডেন্টদের জন্যই বলা যেতে পারে। ওকে বেসিক্যালি দি এআই স্নেক অয়েল বলে, ঠিক আছে, ওকে হোয়াট এআই ক্যান ডু এন্ড হোয়াট ইট ক্যানট ডু, ঠিক আছে। তো জেনারেলি এখন যদি নিজেদের দেখো যে সবকিছুকেই এআই বলে চালিয়ে দেওয়া হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের পার্টস আছে, বিভিন্ন একটা একটা কম্পিউটার ভিশন রিলেটেড, একটা হচ্ছে জেনারেটিভ এআই যেগুলো যেগুলো টেক্সট বানাতে পারে বা ইমেজ ইমেজ ক্রিয়েট করছে, বানাচ্ছে, ভিডিও ক্রিয়েট ক্রিয়েট করছে। আর তো এরকম বিভিন্ন রকমের, এবং তো কোনটা কাজ করে কোনটা কাজ করে না, কোনটা কতটা ডেভেলপ করছে কোনটা করবে না, তো এইটা নিয়ে তো আপনি তো অত পুরো গ্লোবটাই ঘুরে নিয়েছেন, তো আপনার এক্সপিরিয়েন্স এখনো আপনার টাচে অনেক কান্ট্রি থেকে লোক আছে, আপনি অ্যাকচুয়ালি বলা যেতে পারে কি আপনি অত এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমাদের জন্য কত একটা ভালো অপরচুনিটি আপনার মতন একটা এক্সপিরিয়েন্স লোক পেয়েছে, আপনি ওই রিলেটেড বুকস দেখছেন, আপনি কি গ্লোবাল সিনারিওতে একটু এক্সপিরিয়েন্স বলতে পারবেন কি আপনি কি দেখছেন এআই এখন অবধি কতটা ক্যাপচার করতে পেরেছে মার্কেট, আর এই ফিল্ডটা কিরকম হতে পারে আপকামিং স্টুডেন্টস এর জন্য? এআই তে মানে যেটা যেটা প্রথমত যে আমি আমার অ্যাওয়ারনেস যতটা হওয়া উচিত ততটা নয়, মানে হ্যাঁ আপনি একটা ওল্ড ভার্সনটা দেখেছেন, এক্স্যাক্টলি বুঝতে পারছি। ভার্জন শুধু না, কারণ এটা সাচ এন ইভলভিং টপিক, এবং এটা ধরো এন্টারপ্রাইজে আমি এআই এখনো তেমন দেখিনি, এটাই জিনিস, ঠিক আছে, এক্স্যাক্ট জিনিস প্রেজেন্ট সিনারিওটাই প্রেজেন্ট সিনারিওতে এখনো কিন্তু ধরো আমার মেইন এক্সপিরিয়েন্স হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে। অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে প্রবলেম যেটা হচ্ছে যে এটা টিপিক্যালি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে অলওয়েজ ব্যাকওয়ার্ড। হ্যাঁ ওকে কেননা ওরা বেশি ইনভেস্ট করে হচ্ছে ইন দি আর&ডি into exploration, into refining technology, ইনফরমেশন টেকনোলজি ওরা তেমন এখনো সবসময় ওরা 10 বছর 20 বছর মানে পেছনে থাকে, ঠিক আছে, সেটা একটা সেকেন্ড হচ্ছে যে তুমি যদি ধরো বিজনেস মডেল স্লোলি চেঞ্জ হয় এতে, মানে অয়েল অ্যান্ড গ্যাস এতে
এই যে ধরো এখন ধরো আগে যেটা তুমি মুদিখানার দোকান থেকে কিনতে, সেখান থেকে চেঞ্জ হয়ে প্রথমে গেল অ্যামাজন হলো, তারপরে গেল যে 10 মিনিটস ডেলিভার করতে হবে ব্লিঙ্কিট। অল দিস ইজ হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 4-5 ইয়ার্স। ঠিক আছে, অয়েল এন্ড গ্যাসে কিন্তু এত ডিসরাপশন হয়নি। হ্যাঁ, সেই এখনো মাটি খুঁড়ে তেল বের করে তেল বার করে রিফাইন করছে, সেই পেট্রোল গ্যাস হ্যাঁ। তো দি দি ওয়ার্ল্ড হ্যাজন্ট চেঞ্জ মাচ ফর In দ্য your অয়েল ফিল্ড, ইন মাই ফিল্ড। ঠিক আছে, আপনি কি সিনারিও দেখছেন, কি মানে আপনার কি ফরকাস্টিং আছে? দেখো ওখানে Normally. যেটা বলছি যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই আ প্রবলেম অ্যান্ড কোন টেকনোলজি সলভ করবে সেটা কিন্তু অটোমেটিক্যালি তুমি পাবে। হ্যাঁ, ধরো মানে মেইনলি এখনো যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডেটা অ্যানালিসিস, হ্যাঁ, সেটা একটা বিশাল বড় ফিল্ড আছে এতে। হ্যাঁ, কেননা এখনো পুরোপুরি যে এক্সপ্লোর মানে এটা পুরো এক্সপ্লোর হয়নি। সেকেন্ডে হচ্ছে যে ধরো ওটাকে এআই, ধরো এখন সেখানে কোনটাকে এআই বলবে এবং কোনটাকে এআই বলবে না সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ ধরো আমি বছর 10-12 আগে একটা ডেনিশ অয়েল কোম্পানির জন্য আর শিপিং কোম্পানির জন্য, এপি মলার মার্স বলে, তো ওদের শিপিং কোম্পানির জন্য আমরা একটা প্রোগ্রাম লিখেছিলাম। হ্যাঁ, যেটা অপটিমাল বাংকার প্রকিউরমেন্ট সলিউশন ছিল। ঠিক আছে, সেটাতেও কিন্তু না তুমি প্রেডিক্ট করতে যে কোন পোর্টে কত কিরকম দাম হবে। কিছু কিছু পোর্টেতে যেমন তেল সস্তা হয়, কিছু কিছু পোর্টের দাম বেশি হয়, এবং মানে শিপটা কত ফিউয়েল কনজিউম করবে, এই করে সেখানে তখন লিনিয়ার প্রোগ্রামিং বলা হতো। ঠিক আছে, সেটাই আজকে মোর অ্যাডভান্স হলে এটা এআই টুল হবে। তো এটা আপনি ইন্ডাস্ট্রিতে কথা বললেন, কিন্তু হতে পারে অনেক টাইপ অফ জব ভ্যাকেন্সি, ডিমান্ডস ব্যাপারে কিছু আইডিয়া দাদা যা আপনি অডিয়েন্সকে দিতে পারেন? ডিমান্ডস কিরকম লাগছে? ডিমান্ড দেখো এখন আর কি টপ কি ফিল্ডে ডিমান্ডটা আপনি দেখছেন? আমাদের যেটা দেখেছি মেনলি হচ্ছে ইন দ্য স্পেস অফ ডেটা, ওকে, ডেটা অ্যানালিসিস। হ্যাঁ, এটাতে প্রচুর আমি অপরচুনিটি দেখেছি। কিন্তু আমি বললাম যেমন আমার ইনফ্লুয়েন্সটা, যেন আমি যেমন কোনো আমাদের যেহেতু আমি মানে ঠিক বলতে গেলে মডার্ন ইন্ডাস্ট্রি না, আমাদের এখানে এখনো তেমন এআই বা এরকম তেমন আমি রিকোয়ারমেন্ট দেখি না। এটা হয়তো আরো 4-5 বছর পরে হবে। কিন্তু যত তুমি এআই দেখবে সেগুলো মেনলি আসছে হচ্ছে হ্যাঁ, আরেকটা যেটা মনে রাখতে হবে যে আমরা যে অয়েল অ্যান্ড গ্যাসেতে ডাইরেক্ট টু কনজিউমার কিছু থাকে না। আমাদের সেলিং পয়েন্ট হচ্ছে একটা পেট্রোল পাম্প। সেখানে কিছু ইনোভেশন আসছে রিলেটেড টু এআই, তো ডাইরেক্ট কনজিউমারের জন্য ওখান থেকে ওরা ফিল করবে। কিন্তু যেহেতু আমাদের এরিয়াটা ব্যাকএন্ড, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয় যে এখনো এআই এর তেমন ইনফ্লুয়েন্স মানে অবভিয়াসলি এখন তো জাস্ট এসছে। এআইটা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে একটা কাস্টমার ফেসিং, কনজিউমার ফেসিং আছে, সেই এরিয়াগুলোতে বেশি হচ্ছে। যেমন ইভেন ইন দ্য অয়েল অ্যান্ড গ্যাস, যেমন পেট্রোল পাম্পে আজকাল অনেক জায়গাতে এই নাম্বার প্লেট রেকগনিশন করে, হ্যাঁ, যখন গাড়িটা ড্রাইভ করলে টোল প্লাজাতে, যেমন টোল প্লাজাতে ট্যাগ লাগানো থাকে সেখানে, কিন্তু পেট্রোল পাম্পে কি হয়, সব বিভিন্ন রকম পেট্রোল পাম্প তুমি নাম্বার প্লেট রেকগনিশন করে যে তোমাকে তাহলে কোনো পয়সা দেওয়ার ব্যাপার নেই, তুমি গাড়িটাকে রেজিস্টার করে থাকলে। তো এইরকম কিছু ইনোভেশন হয়েছে, কিন্তু সেগুলো এখন কলকাতা এদিকে আসে, মেনলি বাইরের দেশে দেখা পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে কি হলো, গাড়িটাকে আইডেন্টিফাই করলো, গাড়িটা হচ্ছে একটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক, তুমি যতটা তেল ভরলে সে অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম কিছু কিন্তু সেখানে ইনোভেশনটা হচ্ছে যেখানে একটা কনজিউমার ফেসিং আছে। কিন্তু
আমরা যে আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু এরকম একটু নেই। একটু এরকম সর্ট অফ B2B এ হ্যাঁ। ওইটা ওই লেভেলে পৌঁছায়নি। ওই পৌঁছায়নি। সেকেন্ড একটা জিনিস আপনি আগে কিছু বললেন কি আপনি ডিফারেন্ট অ্যাজ আপনি ডিফারেন্ট কান্ট্রিজ থেকে করেছেন। এখন আপনি অত কান্ট্রি থেকে একটা এক্সপিরিয়েন্স প্লাস লোকের সঙ্গে কথা বলছেন। কি লাগছে ইন্ডিয়াতে তো চাকরি যা আছে আছে আদার দ্যান ইন্ডিয়া কোন কান্ট্রি আপনার মতলব পার্সপেক্টিভে বেটার অপশন দেখতে পাচ্ছেন? দেখো আমার এক্সপিরিয়েন্স মেইনলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স হুম। মেইনলি ইউকে তে, হুম ঠিক আছে? এবং আমি তো এক্সাম্পল আমি যেটা হুম এই মাস 6 আগে হুম আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম হুম যে একটি মেয়ের সাথে দেখা হলো আমার, সে হুম। আমাদের কোম্পানিতে জয়েন করেছিল, হুম ঠিক আছে? জয়েন করেছে, এখন কাজ করে। হুম সে কিন্তু ইন্ডিয়ান, হুম ঠিক আছে? ইউকে তে কাজ করার লোক নেই, ঠিক আছে? ওদের মানে পপুলেশন কমে যাচ্ছে, বা এই ইন্ডাস্ট্রি টাইপ অফ কাজ করার বেশি মেনলি সার্ভিসেস ড্রিভেন সোসাইটি হয়ে গেছে, ওদের ইকোনমি হয়ে গেছে। তো কাউকে যদি অপশন দেওয়া হয় যে তুমি রিফাইনারিতে কাজ করবে ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডে তুমি ইভেন্ট ম্যানেজার হবে, লোকে বললো আমি ম্যানচেস্টার ইউনাইটেড ইভেন্ট ম্যানেজার হবো, আমার রিফাইনারি কাজ করার দরকার নেই, লোকাল যারা, ঠিক আছে? এইটা করে কি হয়েছে, ম্যানুফ্যাকচারিং এ ওদের ওখানে প্রচুর মানে অপরচুনিটিস আছে। তো এই মেয়েটার সঙ্গে আমার যে দেখা হলো, মেয়েটা 1 বছর হচ্ছে কোনো একটা এনআইটি থেকে আর্কিটেকচার করছিল, ঠিক আছে? 1 বছর আর্কিটেকচার করার পরে সে ভাবলো যে না, আমার আর্কিটেকচার আমার ভালো লাগছে না, আমি একটা ইঞ্জিনিয়ারিং করব। তখন সিদ্ধার্থ এক্সপ্লোর করতে গিয়ে দেখলো যে ইউকে তে 3 বছরের ডিগ্রি পাওয়া যায়। তো ওই ইউনিভার্সিটি অফ চেস্টারে গিয়ে একটা ডিগ্রি করে ওখান থেকে পাস করার সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে গেল, ঠিক কি আছে? ডিগ্রি? ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে ফিল্ড ইউ- আইটি ইউনিভার্সিটি অফ চেস্টারে। চেস্টার। হ্যাঁ, এটা ইউকে বেসড কলেজ। ইউকে ম্যানচেস্টারের কাছেই একটা জায়গা আছে, ছোট জায়গা, কিন্তু ওই ইউনিভার্সিটিতে কম করে 20-30 হাজার স্টুডেন্ট পড়ে, ঠিক আছে? প্রচুর ইন্ডিয়ান। তো ওখানে যেটা করতে হয় হচ্ছে যে প্রথমত আমি তো জিজ্ঞেস করলাম কিরকম খরচা, কারণ মেয়েটাকে দেখে অ্যাভারেজ মিডল ক্লাস। এক্স্যাক্টলি আমার নেক্সট কোশ্চেন ওটাই ছিল কিরকম হ্যাঁ, ওখানে কিরকম fees খরচা হয়। হ্যাঁ, তো ও যেটা নাম্বারস মানে মানে যে এডুকেশন ফিস যেটা বললো, সেটা কিন্তু আমার এখানকার যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার থেকে খুব একটা যে বেশি নয়, বেশি নয় না, কম্পারেবল। কিন্তু ওখানে যে লিভিং এক্সপেন্স যেহেতু বেশি, ওখানে অনেকেরা কি করে যে তারা হচ্ছে ওই পড়ার সময় অড জবস করে। অড জবস কি না, ক্যাফেটেরিয়াতে খাবার সার্ভ করা, বা একটা সাইকেল কিনে নিয়ে ফুড ডেলিভারি করা, এই করে করে দিনে হয়তো 2 ঘন্টা দোকানে কাজ করছে, তাদের কিছু ইনকাম হচ্ছে করে ওরকম এডুকেশনটা পার্ট বাবা মা দিচ্ছে। তো ওদের যে টিউশন ফিস, সেটা মানে ওয়েবসাইটে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু ওদের টিউশন ফি যে অ্যাবনর্মালি হাই তা নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই অপরচুনিটি গুলো আমাদের অনেকের কাছে জানাই থাকে না। আমাদের কাছে মানে বিদেশে পড়তে যাওয়া মানে হচ্ছে যে না, one CR 2 CR হ্যাঁ, করোড়ের দিকে ভাবি। হ্যাঁ, ওরকম নয়, কিন্তু ওটা কিন্তু ফ্যাক্ট নয়। হ্যাঁ, অনেক জার্মানি আছে যেখানে কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে, জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু প্রফিসিয়েন্সি করতে পারলে এডুকেশন অলমোস্ট ফ্রি। তো তখন জার্মানি ইকোনমিক্যালি এখন একটু অবস্থা খারাপ আছে, সেটাই তো প্রচুর জায়গা আছে। তো সেখানে আমার এক্সপিরিয়েন্স জানি না, তবে সেখানে অনেক ফ্রডও আছে, ঠিক আছে? সেখান থেকে আরো একটু সাবধান থাকতে হবে যে এই কথা কানাডায় নিয়ে গেল, নিয়ে বললো যে ইউএসএ পাচার করে দেবো, বা এরকম এগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়, এটা একটু সাবধানে থাকতে হবে। তবে ডিফারেন্ট সোর্স থেকে এটা সাবধানে কি থাকবে, ডিফারেন্ট সোর্স থেকে ওই জিনিসটা নিয়ে একটু গুগল করবে, ডাইরেক্ট সোর্স থেকে নিবে। আরেকটা যেটা ডিফারেন্স
বেশ বড় রকমের হয়, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান ইনস্টিটিউটসে পড়ে, সেটা যে কোনো ইনস্টিটিউটই হোক না, সে তুমি আইআইটি থেকে শুরু করে কোনো সেকেন্ড লেভেল, থার্ড লেভেল প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, হোয়াট এভার, লোকেরা কিন্তু ঢোকে লার্জলি যে কলেজ হচ্ছে তোমাকে একটা চাকরি জোগাড় করে দেবে, কেননা সব কলেজই ক্যাম্পাস হয়, ক্যাম্পাসের কলেজের সেলিং চাকরি জোগাড় করে দেয়, সিওরিটি আছে, ক্লেম তো করে, ক্লেম তো ক্লেম তো করে, হ্যাঁ। তো কিন্তু একটা ক্যাম্পাস ইন্টারভিউ হয়, তাতে ধরো 100 জনের মধ্যে কজন পেলো সেটা দেখতে হবে, এক্স্যাক্টলি, কিন্তু একটা ক্যাম্পাস ইন্টারভিউ হয়, এবং তুমি যদি মোটামুটি একটা কমিউনিকেশনে এফেক্টিভ থাকো, তাহলে তুমি চান্স পেয়ে চান্সেস যাবে। বাড়বে। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, আমি ধরো কিছুদিন আগে একটা আইআইটি বম্বের একটা প্রফেসরের সাথে কথা বলছিলাম, সেখানে মাঝখানে বেরিয়েছিল যে 50% আইআইটি বম্বের ছাত্ররা চাকরি পায়নি, ঠিক আছে, ওটা মোটামুটি 50% অন ক্যাম্পাস, অন ক্যাম্পাস, 50% না হলেও ক্যাম্পাসিং এ বসে 36% তো হবেই, ঠিক আছে। তখন জিজ্ঞেস করলাম যে কারা পাচ্ছে না, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে কারা পাচ্ছে দেখতে গেলে প্রথমে মেয়েরা চাকরি পেয়ে যায়, ইন্টারেস্টিং, চাকরি পেয়ে যায় কি হিসেবে, বেশিরভাগ কোম্পানি যেগুলো বড় কোম্পানি, তাদের ডাইভার্সিটি অ্যাচিভ করার একটা টার্গেট থাকে, ঠিক আছে। তো একটা যদি সেম টাইপের ছেলে থাকে ভার্সেস মেয়ে থাকে, মেয়ে যেহেতু একটা ডাইভার্সিটিটাকে অ্যাচিভ করবে, তো এটা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে যারা কমিউনিকেশনে ভালো, কথাবার্তা ভালো বলতে পারে, বলে কমিউনিকেশন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তুমি নিজেকে যদি ভালো করে কমিউনিকেট করতে পারো, সেটা বাংলাতেই হোক না কেন, হিন্দি হোক, কিন্তু ইংলিশ যেহেতু কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশটা বলতে পারা, আর মানে থটস অর্গানাইজ করে কথা বলতে পারা, এইটা করতে পারলেই কিন্তু তুমি একটা বেটার কমিউনিকেশন হতে হবে। কিন্তু গোয়িং ব্যাক টু দ্য টপিক আই ওয়াজ টকিং অ্যাবাউট, মোস্ট বিদেশি কোম্পানিগুলোতে, ইনস্টিটিউটগুলোতে কোনো ক্যাম্পাস হয় না, তোমাকে নিজে থেকে চাকরি জোগাড় করতে হয়, ঠিক আছে। যে অফিসে কলেজে বসে থাকলাম, একটা কোম্পানি এলো, 30টা লোক মিলে পরীক্ষা দিলাম, তারপরে ইন্টারভিউ হলো, চলে গেল সে, তোমাকে আগে থেকে নেটওয়ার্ক করতে হবে, বিভিন্ন রকমের প্রজেক্ট করে হোক, করে হোক, তো আউটসাইড দ্য ফিল্ড কোম্পানিতে গিয়ে ডাইরেক্ট কথা বলে, এইগুলো মেল করে কন্ট্যাক্ট জোগাড় করা, অ্যালুমনাইকে ধরে কন্ট্যাক্ট জোগাড় করা, নিজে থেকে করতে হয়। আমি বসে থাকবো নিজে থেকে কিছু হয়ে যাবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, সেটা কিন্তু হয় না। এটা নরমালি ইঞ্জিনিয়ারিং কলেজে এটা জানে, কিন্তু এটা দুটো মিথটা বাস্ট হলো। একটা মিথ বাস্ট হলো কি ফিসটা অত ইউজ নেই, ঠিক আছে। হ্যাঁ, নরমালি একটা স্ট্যান্ডার্ডে যদি প্যারেন্টসরাও বাচ্চাদের জন্য যদি এখন যদি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাও, আমি ঠিক জানি না, কারণ আমার ডিপেন্ড করছে, এটা 5 লাখ টু 15 লাখ অবধি ফিস আছে। আমি ধরো আমার ডেটা পয়েন্ট হচ্ছে আমার মেয়ে যখন 2015 আমার ওয়াইফ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে রিলেটেড, তো তখন আমার যেটা মনে আছে যে ধরো এই ভিআইটি এগুলো সব মোটামুটি টিউশন ফিস ছিল 10 লাখ টাকা মতন, বোধহয় 8 লাখ 10 লাখ টাকা, আজ থেকে কত বছর আগে, 7-8 বছর আগে। হ্যাঁ, তো সেটা হয়তো বেড়ে হয়তো এখন 20 লাখ টাকা হয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু যেগুলো আমি বলছি না, বিদেশে যেগুলো ইউকেতে করা, সেগুলো তার থেকে খুব একটা বেশি নয়, ঠিক আছে। তো ওইগুলো খোঁজ খবর রাখা। হ্যাঁ, সিঙ্গাপুরে বেশ কিছু আছে, তো সিঙ্গাপুরে কি হয়, প্রচুর মানে মার্কসের বেসিসে হয়, এবং সেগুলো সব কাট অফ হয়ে যায় 95-97 প্রিভিয়াস কোয়ালিফিকেশন আর ক্লাস 12 এর পরীক্ষার উপরে, কিন্তু কাট অফটা অনেক হাই হয়। হ্যাঁ, যত বেটার কলেজ। হ্যাঁ, এখন তো একটা প্রবলেম যেটা হচ্ছে যে এখানে বাবা মাদের অ্যাওয়ারনেস এর একটা আছে, যে ভালো কোনটাকে বলবে তুমি। হ্যাঁ, আজকে যদি কেউ সিবিএসই তে 92% পায়, বাড়ি থেকে যদি না জানে, বলবে দারুণ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সিবিএসই 92% আজকে পাস মার্ক টাইপের হয়ে গেছে। পাস মার্ক এভারেজ স্টুডেন্ট হচ্ছে 95,
90 above হ্যাঁ তো সেখানেই হচ্ছে যে difference. সেখানে ওই অ্যাওয়ারনেসটা যদি না থাকে তাহলে কি হতে তুমি হয়তো 92 পেয়ে তুমি ভাবছো যে আমার বাচ্চা তো একদম আইনস্টাইনই হবে, ফ্যাক্টটা দেখতে হবে, কিন্তু রিয়ালিটি চেক নিতে সেখানে হবে। কোথায় তোমার বাচ্চা কোথায় পড়ছে ইন টার্মস অফ আ পার্সেন্টাইল ডিস্ট্রিবিউশন, কোথায় পড়ছে তোমার সেটা জানতে হবে, সেটা কিন্তু একটা বেশ টাফে। খুব ভালো ইনফরমেশন। নেক্সট আমার এই কনভারসেশনটা খুবই ভালো যাচ্ছে দাদা, থ্যাংক ইউ। আমার খুবই মানে ভ্যালু অ্যাডেড ইনফরমেশনটা পাচ্ছি। এর সঙ্গে একটা একটা কোশ্চেন ক্লিক করলো, আপনি এখন ইউনিভার্সিটি ব্যাপারটা বললেন, যা মিথ বাস্টিং হলো ফিস নিয়ে, ইভেন কলেজ নিয়ে লোক ভাবতো কি হ্যাঁ বিদেশে কলেজে অ্যাডমিশন নিচ্ছি মানে চাকরি ফিক্স, এটা গ্যারান্টি নেই। কোনো এখানে guarantee, হ্যাঁ, কোনো guarantee। নিজের নিজে খুঁজে নিজের বার করো। সোর্স খুঁজে আপনাকে যেতে হবে, যা ইন্ডিয়াতে হয়। থার্ড হচ্ছে কি, এটা তো হলো ইউনিভার্সিটি হিসাবে, আর আপনি জব হিসাবে বলে দিয়েছেন কি আপনাকে কিছু কিছু কান্ট্রি, সাপোজ আপনি ইউকে ব্যাপারে বললেন, ম্যানচেস্টার হিসাবে বললেন কি ওখানে কোনো ভ্যাকেন্সি আছে। তার ইউনিভার্সিটি ম্যানচেস্টারে টোটাল 60,000 স্টুডেন্ট আছে, ঠিক আছে, একটা পুরো শহর প্রায় বলতে গেলে ইউনিভার্সিটির উপরেই চলে। হ্যাঁ, যতই আমরা ইউনাইটেড সিটি ফুটবল ক্লাব দেখি, ম্যানুফ্যাকচারিং তেমন নেই, মেনলি এডুকেশন রিলেটেড করে ওটাই বিজনেস, ওটাই ওটাই রিলেটেড বিজনেস, পুরো এনভায়রনমেন্ট ওখানেই তার বেসিসে। তো এবং সেখানেই হচ্ছে যে এবং লার্জলি হচ্ছে অত বড় স্টুডেন্ট ইন্টারনালি পায় না, ঠিক আছে। তো তুমি হচ্ছে ওখানে প্রচুর প্রচুর যেরকম আছে যেগুলোতে মানে চোখ কান খুলে রাখলেই বুঝতে পারবে এবং তেমন এক্সপেন্সিভ নয়। আচ্ছা, এর সরি টু ইন্টারাপ্ট, একটা কোশ্চেন এসছে, আপনার এক্সপিরিয়েন্স থেকে তাহলে 3টে টিপস দিন যে স্টুডেন্টরা ইন্টারন্যাশনালি পড়াশোনা করতে চায়, ইন্টারন্যাশনাল কেরিয়ার বিল্ড করতে চাইছে, ফাদার মানে গার্জিয়ানদের মাইন্ডসেটটা কি থাকা দরকার, 3টে টিপস দেন। একটা হচ্ছে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, তার যা পেব্যাক ওরকম কোনো পেব্যাক নেই। ইন্টারন্যাশনাল স্টাডি, যে কোনো না না শুধু ইন্টারন্যাশনাল নয়, স্টাডি তুমি যদি টিউশনও ভালো জায়গাতে পড়াও, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অপন এডুকেশন। ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, তুমি ডিসাইড করলে যে আমি একটা 1 কোটি টাকা ফ্ল্যাটে থাকবো, ঠিক আছে, ভার্সেস তুমি ডিসাইড করলে যে আমি 1 কোটি টাকা আমার বাচ্চার এডুকেশনে লাগাবো, তোমার ফ্ল্যাটের দাম তো বাড়বেই না, হ্যাঁ, বাচ্চাকে এডুকেশনটা তুমি খরচা করো, তাহলে তুমি দেখবে যে এটা মানে আনলিমিটেড, কোনো শেয়ার প্রাইস হোক যাই হোক, তো মানে রিটার্ন, এডুকেশনের ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ হাইয়েস্ট অ্যামং অল পসিবল ইনভেস্টমেন্ট। তো একটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট করা যে সব থেকে ভালো অপশন, হ্যাঁ সব থেকে ভালো অপশন, তাতে যদি নিজেকে একটু ইকোনমিক্যালি স্ট্রেচ করতে হয় সেটাই করা, আগে থেকে প্ল্যানিং করে ওই টাকাটা জমিয়ে রাখা। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই করা যে বাচ্চাটা কোথায় আছে, ঠিক আছে, কোথায় আছে বলতে ধরো তুমি যদি একটা অ্যাপ্রেজাল, হ্যাঁ মানে সেলফ, বাবার নয় বাচ্চাদের নিজের বাচ্চা কোন লেভেলে আছে, সেখানে কিন্তু ইন্ডিয়াতে একটা সুবিধা আছে যে বিভিন্ন রকমের পরীক্ষা থেকেই তুমি বুঝতে পারবে যে কোথায় আছে, হ্যাঁ, যেখানে এবং কিন্তু তোমার অ্যাওয়ারনেসটা কি, তুমি যদি থাকো, তুমি যদি ভাবে 92তেই মানে আমার ছেলে বা মেয়ে টপ 1% আছে, দেন ইউ আর মিস্টেকেন, কেননা এতে সবাই 95% পাচ্ছে, ঠিক আছে, তো এক্স্যাক্টলি কোথায় আছে, তো যেটা সেই ওইটা থেকে বার করা যে কি করতে পারবে, ঠিক আছে, ধরো যদি সে 95-97% লেভেলে থাকে, সিবিএসই তে পেয়ে গেছে, হ্যাঁ, তার মানে সে মোটামুটি এটা ভালো কলেজে চান্স পাবেই, হ্যাঁ, এবং ওটাতে ফোকাস করে এগিয়ে যাওয়া, ঠিক আছে, সেটা সে আইআইটি হোক, এনআইটিস হোক, যাদবপুর হোক, যেগুলো হোক সেখানে গেল। তো আপনি সেকেন্ড পয়েন্টটা বলছেন নিজের বাচ্চার ক্যাপাবিলিটি অ্যাসেস করা, কি ও মানে কি কোন জায়গার জন্য, কোন ফিল্ডের জন্য ও সুটেবল আছে, এবং সেখানেই হচ্ছে যখন তুমি বুঝতে পারছো যে ঠিক আছে আমার বাচ্চা হয়তো
ওই লেভেলে নয়, তখন there are lot of other Avenues. opportunities Yes, যেগুলো অ্যাভেলেবেল আছে। exactly. এখন আমাদের সঙ্গে কি হয় যে ছেলে হয়তো 80% পেয়েছে, হ্যাঁ, কিন্তু বাবা মা বলে বেড়াচ্ছে যে না ও তো AIEEE দেবে বা আজকাল জয়েন্ট এন্ট্রান্স দেবে, স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, বা সে ইউপিএসসি প্রিপারেশন করবে, ইউপিএসসি প্রিপারেশন করে বছরের পর 10 বছর ধরে ইউপিএসসি দিয়ে যাচ্ছে। কিন্তু সেটা না করে সে যদি ধরো কোনো ফিজিওথেরাপি, ইয়েস, পার্টিকুলার স্কিল নিল, কোনো স্কিল একটা লেভেল যেতে করে, হ্যাঁ, সে ভালো করতে পারবে। তাহলে ওই একটা যে রিয়েলাইজ করা যে বাচ্চাটা কতটা কেপেবল, অ্যাকর্ডিংলি করা, ওর এরিয়া অফ প্রেফারেন্স আর এরিয়া অফ এটা ইনভেস্টমেন্ট করা, আইডেন্টিফাই করা যে বাচ্চাটা ফিল্ডের কত জন্য ভালো suitable, এবং মানে কি করতে পারবে, ওর ইন্টারেস্টটা কি, হ্যাঁ। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় যে বাচ্চারা মানে প্যারেন্টসরা ইগনোর করে, যেটা হেলথ ওয়াইজ ঠিক আছে কিনা, ধরো, এবং সেটা ফিজিক্যালি শুধু না, ফিজিক্যাল হলে না আমরা তাড়াতাড়ি ধরে ফেলি, তার যদি ধরো পা ফুলে যাচ্ছে কিছু বলে তখন বললা যে এই ডাক্তার, এই স্পেশালিস্ট চাইল্ড করে, কিন্তু মেন্টাল হেলথটা আমরা একদম ইগনোর করি। মেন্টাল হেলথের ক্ষেত্রে কি হয় যে আমরা সবসময় ভাবি যে বাচ্চাটা, যে কোনো বাচ্চা একটা এন্ডস অফ স্পেকট্রামে আছে, একদম হয় একদম এআই যেই র্যাঙ্ক করবে, না হলে সে হাত পা চলে না করে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু ওই স্পেকট্রামের মধ্যে থাকে, কোনো লার্নিং ডিসেবিলিটি আছে কিনা, ঠিক আছে। এবং যদি একটা ভালো স্কুলে যাচ্ছে, হ্যাঁ, কনসেন্ট্রেট করতে পারছে কি, যদি না পারে তাহলে ডাক্তার দেখানো, হ্যাঁ। আমরা এইটা অ্যাভয়েড করি যে কারণ সোশ্যাল স্টিগমা ধরলেই ভাবে যে বাচ্চা তো পাগল, হ্যাঁ, এইটা না করে এডিএসডি আছে এর মধ্যে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, অনেক কিছু, ঠিক আছে। এবং কিছু কিছু হয়তো মিনিমাল ইন্টারভেনশন, ভিটামিন ডি হয়তো কম, যার জন্য লার্নিং শিখতে পারছে না, তাকে হয়তো ভিটামিন কিছু খাইয়ে দিল, অটোমেটিকলি বাচ্চাদের ইমপ্রুভ করতে লাগলো। কিন্তু আমরা যেহেতু ধরো কেউ যদি বলে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, তার মানে যে ছেলেটা গেল, হ্যাঁ, মানে এখন এটা দেখছি, এখন আমার এজ বয়স হিসাবে এটা এটা নরমালাইজ হচ্ছে এখন। ধরো এই যে একটা মোবাইল গেমের প্রতি অ্যাডিকশন, হ্যাঁ, যে মোবাইলটা দিচ্ছে না তাহলে খাবো না, আমেছি আমার এইসব হচ্ছে, এইগুলো কিন্তু ডি অ্যাডিকশন করতে হবে। সেটা না করে আমরা হয় ওইটাকে কন্টিনিউ করতে দিই, বা হয়তো বলি সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, ওটা অ্যাভয়েড করি, হ্যাঁ। ওইটাকে একটা পিরিয়ডিক্যালি চেক আপ করা, যে ধরো যদি সব ঠিক থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, কিন্তু যদি না থাকে তাহলে তো কোনো মিনিমাল ইন্টারভেনশনে, মানে এটা 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 যদি প্যারেন্টসরা নতুন আছে তো এটার জন্য কি করা উচিত এই হেলথ ইস্যুটা জানার? এটাতে আমার এক্সপার্টাইজ নেই। না, আমি আমার যা এক্সপিরিয়েন্স দেখলাম, কি সাপোজ লাগছে কি ওর, সাপোজ আপনি বললেন যে এডিএসডি ইস্যু আছে, ভিটামিন ইস্যু আছে, তো নর্মালি একটা ভালো সাইকোলজিস্টকে দেখিয়ে, না সেটা তো তুমি যদি একটা ক্লিনিক্যাল প্রসেসে যাও, ক্লিনিক্যাল সেটাতে তুমি ধরো রেগুলার একটা বাচ্চাকে মানে চাইল্ড হেলথ চেক আপ করাচ্ছই, তুমি যদি একটা বাচ্চাকে নিয়ে রেগুলার যদি একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে যাও, তাকে যদি বলো, সে অটোমেটিক্যালি তোমাকে একটা গাইড করবে, হ্যাঁ, যে দেখো এই এটা হতে পারে, সে নিজে কিছু বলবে না হয়তো, সে কিন্তু তখন ওই চাইল্ড স্পেশালিস্ট তখন বলবে যে আর চাইল্ড সাইকোলজিস্ট আছে, এর কাছে গিয়ে দেখাতে পারো। আমাদের প্রবলেম যেটা হয় হচ্ছে আমরা ওই ট্রুথটাকে অ্যাভয়েড করি, আমরা যে ওটা ডিনায়াল মোডে থাকি, কিছুই হয়নি, হ্যাঁ, হচ্ছে আমাদের একটা থাকে। তো এটা হলো আপনার তিনটে গোল্ডেন রুল, আমি বলবো গোল্ডেন টিপস, যারা ইনভেস্টমেন্ট করা, আইডেন্টিফাই করা বাচ্চা কোথায় পটেনশিয়াল কি, আর মেন্টাল হেলথ করা একটা খুব দারুণ। আচ্ছা, আর একটু কষ্ট দিচ্ছি, তিনটে টিপস চাইছি এই যুগে স্টুডেন্টদের জন্য, বাচ্চাদের জন্য কি টিপস আপনি একটু আপনার লেভেলে আপনি দিতে পারবেন, মানে ওভার গ্লোবাল সিনারিও দেখে। দুটো, এক নম্বর হচ্ছে ছেলে মেয়ে দুটোই সমান। এক নম্বর হচ্ছে যে
একটা জিনিস নিয়ে অবসেশন না করা, ঠিক আছে? Okay. যেটা হচ্ছে যে ধরো তোমার আমার তুমি খুব ভালো টেনিস খেলো, ঠিক আছে? একটা পয়েন্ট আসবে যেখানে তোমাকে বুঝতে হবে ক্যান আই মেক আ ক্যারিয়ার আউট অফ ইট, Yes. ঠিক আছে? তো যখন তুমি ছোট বয়সে আছো তখন ওই বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার এদের দেখে খুব মনে হয় যে তোরা মানে আরে বাহ এ তো বেশ ভালো হয়ে, কিন্তু ফর এভরি বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, Not there possible. are lakhs Lots and lakhs of those are on the normal street. populars. তো তখন যখনই তুমি বুঝতে পারো যে তুমি বিরাট কোহলি তেন্ডুলকার হচ্ছ না, তখন একটা অন্য পাথ, এই যে অ্যাবিলিটি টু, Backup-টা রাখতে হবে। হ্যাঁ একটা ব্যাকআপ পাথ রাখা, ঠিক আছে? সেটা গেল একটা এক নম্বরে। বাট এটা ডিসঅ্যাপয়েন্ট না হওয়াটা, হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যে নেক্সট যদি বেস্ট থিং, সাকসেসটা পাচ্ছ না, হ্যাঁ, সাডেন স্যাটার্ড হয়ে গেলে আমি করতে পারলাম না, করে ছেড়ে দিলাম, না, হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট থিং ফর মি, সবসময় একটা এই ওপেন Mind-এ মাইন্ড রাখা। ঠিক ঠিক তাই। সেকেন্ড হচ্ছে যে একটা এক্সেলেন্স অ্যাচিভ করার, যেটাই করবে, ইভেন দ্য নেক্সট বেস্ট থিং, হোয়াট বেস্ট ক্যান আই মেক অফ মাইসেলফ, হ্যাঁ, ওর মধ্যে যে আমি ধরো ক্রিকেটার হতে পারলাম না, আমি ফাইনালি একটা ইঞ্জিনিয়ারিং করলাম, ওর মধ্যে আমি কি করে নিজের বেস্ট সার্ভ করবো, সেখানে কি না কমিউনিকেশন, সেখানেই হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিলস, হ্যাঁ, অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস বাড়ানো, ঠিক আছে? এটা 2 নম্বর গেল। এবং 3 নম্বর যেটা হচ্ছে, যেটা আমার মনে হয় খুবই ক্রিটিক্যাল, সেটা একটু স্লাইটলি লঙ্গার টার্মে, যেটা হচ্ছে নিজের একটা হবি ডেভেলপ করা, হ্যাঁ। গ্রেট। এবং হবি ডেভেলপ করা এমন একটা জিনিস যেটা, হ্যাঁ, যেটা তুমি উইদাউট মাচ হ্যাসেল করতে পারবে। মানে আমার যদি টেনিস খেলার হবি হয়, আমার ক্রিকেট খেলা হবি হয়, আমি কি সবসময় করতে পারবো? আমার ক্রিকেট ব্যাট লাগবে, 10টা লোক লাগবে ক্রিকেট খেলতে গেলে, হোয়াট ক্যান আই ডু মাইসেলফ, ঠিক আছে? দাদা এই কথাতে আমার গুজবাম্পস চলে এসেছে। সেখানেই হচ্ছে না, আপনি এই এইটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ড, যা আমারও যেমন ধরো হার্টে ছিল। পেন্টিং করা, মাউথ অর্গান বাজানো, গিটার বাজানো, গান করা, ভিডিও ক্রিয়েট করা বা যেগুলো তুমি নিজে থেকে করতে পারবে, করতে পারে। হ্যাঁ। কেননা অনেক সময় এমন আসবে যখন তুমি করবে, মানে একা থাকবে, ঠিক আছে? ধরো ট্রাভেল করছো, কি করছো, তখন হাউ ডু ইউ কিপ ইয়োরসেলফ বিজি, হাউ ডু ইউ, মানে যখন পিরিয়ডস অফ ডুইং নাথিং, তখন তুমি কিভাবে নিজেকে এনগেজ রাখবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে বললাম যে আমার টেনিস খেলতে ভালো, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তাতে কি 10টা লোক লাগবে, 10 লোক তো পাবে না সব সময়, নিজে থেকে কি করতে পারবে, গিটার বাজাবো বা মাউথ অর্গান বাজাবো, গান করবো, ডান্স করবো, হ্যাঁ, এরকম একটা হবি ডেভেলপ করা। সেটাকে যদি আমি একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে সেটা অ্যাডভান্টেজ কি হয়, যে অ্যাগেন গোয়িং ব্যাক টু ইয়োর ইন্টারভিউ কোয়েশ্চেন্স, একটা কোয়েশ্চেন থাকবেই, তুমি যখন স্টার্টিং লেভেলে যখন থাকবে, যখন তুমি ধরো ফ্রেশ গ্রাজুয়েট বা 1 বছর 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হোয়াট আর ইয়োর হবিজ, এটা একটা কোয়েশ্চেন থাকবেই, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এরকম ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ এক্সপার্টাইজ ইন লেটস সে রিডিং বুকস, মানে হবি হচ্ছে রিডিং বুকস, তাহলে তুমি একটা এই লাস্ট বই আমি পড়ছি এই গল্প, এটা নিয়ে, then you can drive the conversation into that, যে আমার এই ক্লাসিক্যাল মিউজিক ভালো লাগে, so you can start talking about, so you get a topic in which you are comfortable in, সেখানে তুমি বসে বসে ওই ডিসকাশনটা তুমি ড্রাইভ করতে পারবে। গ্রেট। তো এই কনভারসেশনটা, তো আমি তো স্টপ করা তো ইচ্ছাই হচ্ছিল না, ঠিক আছে? অত ভালো ইনপুট, অত ভালো ইনফরমেশন, অনেক টপিক আছে যা জিজ্ঞেস করলে আপনি আনস্টপেবল হয়ে বলতে পারবেন, এটা জানি, কিন্তু একটা টাইমে কনস্ট্রেন্ট আছে, দ্যাটস ওয়াই উই আর গোয়িং টু এন্ড দিস কনভারসেশন, দিস পডকাস্ট সেশন। তো এখানে আসার জন্য আর এই ভ্যালু করার জন্য খুব থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।